আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। ফিরে এসেছি গল্পের নতুন একটি পর্ব নিয়ে। যারা চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড কমেন্ট করে পাশে থাকবেন। ফিরছি গল্পে। প্রণয়ের অমল কাব্য, লেখক ডিআরএম সোহাগ, পর্ব সংখ্যা ১৯। আর কণ্ঠে আমি আছি ইতি। মায়েরা গাল পেতে কিছুক্ষণ চুপ করে রইল। কোনো সারা শব্দ না পেয়ে চোখ বুজে ঢোক গিলল। কেন যেন খারাপ লাগছে ভীষণ। কেন খারাপ লাগছে উত্তর খুঁজে পায় না। ইরফানের দিকে তাকায় না, উল্টো ঘুরে দ্রুত পায়ে জায়গা প্রস্থান করতে চায়। তার আগে ইরফান মায়রার পেট বা হাতে আঁকড়ে ধরে নিজের চেয়ারে বসে তার কোলে মায়রাকে বসায়। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ত্রিনা বেগম নিজেও অবাক হয়ে তাকালো। ইরফান গম্ভীর মুখাবে তার ফুপির দিকে চেয়ে বলে, ফুপি খাবার দাও, আমার কাজ আছে। মায়েরা দুহাতে ইরফানের হাত সরানোর চেষ্টা করে। এগুলো কি ধরনের অসভ্যতামি? দাঁতে দাঁত চেপে বলে, আমায় ছাড়ুন অসভ্য লোক। ইরফান মায়রার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ছোট্ট আওয়াজে বলে, আমি খাবো, তুমিও এভাবেই বাকি খাবার ফিনিশ করবে। দ্যাটস ফাইনাল। মায়েরা ত্রিনা বেগমের দিকে অসহায় চোখে তাকায়। ত্রিনা বেগমের দৃষ্টিতে বিস্ময়। মায়েরা চোখ সরিয়ে নেয়। বিরক্তি, লজ্জা, রাগ সব মিলিয়ে ইরফানের হাতের উপর তার দু হাতের নখ দাবিয়ে সব রাগ ঝেড়ে দেয়। নখ কয়েকদিন হলো না কাটায় বড় হয়েছে, একদম রক্ত বেরিয়ে গেছে, কিন্তু ইরফানের কোনো হেলদোল নেই। গম্ভীর মুখে মনোযোগী চোখে মায়েরার খামচে দিয়া দেখল, কিছুই বলল না। মায়েরা এখনো হাত সরায়নি। ইরফান ডান হাতে মায়েরার প্লেট এগিয়ে এনে মায়েরার সামনে রেখে মৃদুস্বরে ঠান্ডা গলায় বলে, খেয়ে নাও। মায়েরা ইরফানের এমন ঠান্ডা গলা শুনতে পেয়ে ইরফানের হাতে খামচে ধরা দুহাত আলগা করে দেয়। ফর্সা হাত অনেকটা জোরে জখম হয়ে গেছে, কেটে গিয়ে কেমন রক্ত গড়িয়ে পড়ছে। মুহূর্তেই বেশ খানিকটা জায়গা জুড়ে ফুলে উঠল। মায়েরা নিজেরই খারাপ লাগছে। সে এমন রাক্ষসের মতো খামচে দিয়েছে, আর এই লোকের কিচ্ছু যায় আসে না। ঘাড় বাঁকিয়ে ভেজা গলায় বলে, আপনার কি একটু অনুভূতিও নেই? ইরফান ঠান্ডা চোখে মায়েরার দিকে তাকায়, আবারও ঠান্ডা গলায় বলে, ফিনিশ ইট ফাস্ট। কথাটা বলে চোখ সরিয়ে তার বাঁ হাতের দিকে তাকায়, যে সেখান থেকে বেয়ে গড়িয়েছে স্বল্প রক্তের ছিটে ফোঁটা। কি মনে করে খুব সূক্ষ্ম হাসে। সে হাসি বোঝার ক্ষমতা কারো নেই। তার মুখায়ব স্বাভাবিক থাকে, কে বুঝবে? সেই বোঝে হয়তো। মায়েরা অবাক হয়ে ইরফানের দিকে তাকিয়ে আছে। লোকটা এমন স্বাভাবিক কি করে? সে রক্ত বের করে দিয়েছে, অথচ এই লোকের কোনো হেলদোল নেই। তাকে থাপ্পড় কখন দেবে? চোখ ঘুরিয়ে ইরফানের হাতের ক্ষত হওয়া স্থানের দিকে তাকায়, চোখ জুড়ে অসহায়ের ভিড় করে। কাজটা ঠিক হলো না বোধ হয়। ত্রিনা বেগম ইরফানের পাশে দাঁড়িয়ে ইরফানকে খাবার বেড়ে দেয়। ইরফানের হাতের অবস্থা তার চোখ এড়ায়নি, কিন্তু কিছুই বলল না। ইরফানকে তিনি খুব ভালো করেই বুঝেছেন, বউকে নিয়ে খুব চিন্তা, সেইখানে কি বলবে। ইরফানকে খাবার দিয়ে সে তার ঘরে চলে যায়। মায়েরা রেগে বলে, আমায় ছাড়ুন। ইরফান পরোটা ছিঁড়ে মুখে দিয়ে স্বাভাবিকভাবেই বলে, এভাবেই খেতে হবে। এই লোকটা এমন কেন? অসহায় কণ্ঠে বলে, প্লিজ ছাড়ুন, আমি এখানে বসেই খাবো। ইরফান কিছুই বলল না। মায়ের ইরফানের খামচি দেওয়া হাত আবারও দু হাতে চেপে ধরে। ইরফান খাওয়া থামিয়ে একবার তাকায় মায়েরার দিকে, চোখ সরিয়ে নেয়, কিছু বলে না, খাওয়ায় মনোযোগ দেয়। মায়েরা বিরক্ত হয়ে রেগে বলে, আপনি ছাড়বেন না মায়? বলছি তো এখানেই বসে খাবো। ইরফান শুনল না। মায়েরার ওপর এত রাগ লাগছে, মনে মনে বিড়বিড় করে দু চারটে কথা শুনিয়েছে এতক্ষণ। ইরফানের হাতের দিকে তাকালে দেখলো পুরো হাতের বেশ অনেকটা জায়গা জুড়ে ক্ষত। বিড়বিড় করলো, ভালোই হয়েছে, অসভ্য লোক। নিজেকে সামলে মৃদুস্বরে বলে, প্লিজ ছেড়ে দিন, এভাবে খেতে পারবো না, এখানে বসেই সব ভাত খাবো। ইরফান ঘাড় ঘুরিয়ে মায়েরার দিকে তাকায়। বা পায়ে তার পাশের চেয়ার টেনে তার চেয়ারের সাথে লাগিয়ে মায়েরাকে তার গা ঘেঁষে বসিয়ে দেয়। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফানের থেকে সরতে নিলে ইরফান পিছন
দিকে বা হাতে মায়রার কোমর চেপে ধরে। মায়রার দিকে তাকিয়ে বলে, আবার কোলে বসতে চাইছো? মায়রা বিরক্ত হয়ে নিজের কোমর থেকে ইরফানের হাত সরাতে চায়। জখম হাতে আরও কতগুলো যে আঁচড় লেগেছে তার হদিস নেই। তবে ইরফান সে ব্যাপারে নির্বিকার। মায়রা রেগে বলে, ছাড়বেন আপনি? ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়রা হাল ছেড়ে দিল। এই লোককে বলে লাভ নেই। ভাতের প্লেট এগিয়ে নিয়ে দ্রুত খেয়ে নিল। ইরফান দেখলো মায়রার খাওয়া শেষ। নিজে থেকেই মায়রাকে ছেড়ে দিল। তার খাওয়া শেষ কিছুক্ষণ আগেই। মায়রার খাওয়া শেষ হওয়ার অপেক্ষাই ছিল। ফোনের দিকে তাকিয়ে সময় দেখলো। এরপর দ্রুত পায়ে শুদ্ধর ঘরের দিকে যায়। মায়রা ভ্রু কুঁচকে ইরফানের প্রস্থান দেখলো। পানি খেতে খেতে ভাবছে, লোকটাকে কেমন অদ্ভুত লাগছে। এসবের পিছে কারণ খুঁজে পায় না। ইরফান শুদ্ধর ঘরে গিয়ে শুদ্ধর ল্যাপটপ অন করে বেডের সাথে হেলান দিয়ে বসে। শুদ্ধ তার ফোন বাড়িয়ে দিয়ে বলে, তোর বাবা। ইরফান ফোন কানে নেয়, বা হাতে ল্যাপটপে আঙুল চালায়, ডান হাতে কানে ফোন ধরে বলে, বলো। তারিক নওয়াজ রেগে বলে, ওখানে কেন গিয়েছো? ইরফান গম্ভীর গলায় বলে, কাজ ছিল। তোমার অফিস এখানে আর কাজ ওখানে? আমাকে কি শেখাতে চাও তুমি? তুমি আবার মায়রাকে মারতে গিয়েছো? আর একবার ওর গায়ে হাত তুলে আমি ভুলে যাব তুমি আমার ছেলে। ইরফান বিরক্ত হয়ে বলল, ওকে। তারিক নওয়াজ রেগে বলে, হেয়ালি করছো আমার সাথে? আমি লয়ারের সাথে কথা বলেছি, তোমার ডিভোর্সের ব্যবস্থা আমি করছি। তুমি আর ও বাড়িতে যাবে না, এক্ষুনি। ইরফান রেগে শুদ্ধর ফোন আছড়ে ফেলে। শুদ্ধ ইরফানের পাশে টান টান হয়ে চোখ বুজেছিল। এমন ধূপ করে শব্দ পেয়ে দ্রুত চোখ খুলে উঠে বসে। ইরফানের দিকে তাকিয়ে দেখে তার ফোন নেই। ইরফানের হাত ফাঁকা। অসহায় কণ্ঠে বলল, আমার ফোন কি করলি? সুধের কলার ধরে ইরফান দাঁতে দাঁত চেপে বলল, এই ডিভোর্সের ব্যাপারে কেউ কিছু বললে তোকে ছাড়বো না আমি। শুধু হা করে চেয়ে আছে ইরফানের দিকে। যা বাবা, সে কি করলো? অসহায় কণ্ঠে বলল, তোর বাপ করাতে চাইছে ডিভোর্স, আমি কি করলাম? তুই এই ওয়ার্ড ফার্স্ট ইউজ করেছিলি, এখন সবার মাঝে ছড়িয়ে পড়েছে এটা। শুধু অদ্ভুত চোখে চেয়ে রইল কিছুক্ষণ ইরফানের দিকে, কিছু বলল না। সে বুঝে গেছে এদের বাপ ছেলের যাই হবে সেই ঝড়ের হাওয়া তার গায়ে কোনো না কোনোভাবে লাগবে। এটা লেখা হয়ে গেছে। বেড থেকে নেমে তার ফোনটা তুলে দেখলো ফোন অনই আছে, তবে কল কেটে গিয়েছে। সময় দুপুর 2:45। মায়রা খেয়ে এসে কিছুক্ষণ বই পড়ল, কিছুক্ষণ শুয়ে ঘুমানোর চেষ্টাও করলো, কিন্তু চোখে ঘুম ধরা দেয় না। মাঝে আর একদিন আছে এক্সামের, একটু টেনশন হচ্ছে। তবে চিন্তাভাবনায় ইরফানের অংশই বেশি। কি যে ভাবে নিজেই বোঝে না। তবে একটা কথা ভেবে ভালোই লাগলো, ইরফানকে এখন হিরোই লাগে তার কাছে। এর ক্রেডিট তার। কিছু মানুষ তো ভালোর কদর করতেই জানে না, তাই তাকে মেরে চলে যায়। মায়েরা একা একা মুখ বাঁকায়। শুদ্ধর মায়ের ঘরে যাওয়ার জন্য ঘর থেকে বেরোতে নিলে এদিকে ইরফানকে আসতে দেখে মায়েরা অবাক হয়। যখন বুঝলো তার দিকেই আসছে, একদম কাছে চলে এসেছে, দ্রুত ভেতরে প্রবেশ করে ঘরের দরজা লাগায়। ইরফান ধাক্কা দেয়। মায়েরা ব্যর্থ হয়ে দরজাটা আটকাতে চায়, ধাক্কায় দুপা পিছিয়ে যায়। ইরফান ঘরের ভেতর ঢুকে কিছুটা রেগে বলে, স্টুপিড, দরজা লাগাচ্ছিলে কেন? মায়েরা ঢোক গেলে, সকালের খামচির জন্য মারতে এসেছে নাকি? একটু ভয় পায়। অতঃপর কণ্ঠে ঝাঁজ ঢেলে বলে, আপনি এই ঘরে এসেছেন কেন? জান বলছি। ইরফান বিরক্ত হয়ে ঘরের দরজা আটকে দেয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান দরজা আটকে মায়েরার দিকে দুপা এগিয়ে এসে শান্ত গলায় বলে, রেডি হও, ফাস্ট। মায়েরা অবাক হয়ে বলে, কোথায় নিয়ে যাবেন আমাকে? রেডি হতে বলেছি। মায়েরা রেগে বলে, আপনার সাথে আমি কোথাও যাব না। কথাটা বলে দরজার দিকে যেতে নিলে ইরফান মায়েরাকে নিজের সাথে চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, যেতে হবে, রেডি হও। মায়েরা মুচড়ি করে, ঠেলে ইরফানের থেকে নিজেকে সরাতে চায়, চিৎকার করে বলে, অসভ্য লোক, ছাড়ো না মায়, আমি মরে গেলেও আপনার সাথে কোথাও যাব না। ইরফান ডান হাতে মায়েরার গাল চেপে বলে, আমায় রাগিও না, চুপচাপ রেডি হয়ে নাও। মায়েরা রেগে বলে, আমি যাব না, বুঝেছেন আপনি?
ছাড়ো না আমায়। ইরফান চোখ বুজে শ্বাস টানল, রেগে প্রশ্ন করলো, ওয়াই? মায়েরা চেঁচিয়ে বলল, তো কি, আপনার সাথে নাচতে নাচতে ঘুরতে যাব? আমার স্বপ্নও আপনার মতো এভাবে মারিনি। দুদিনে আমাকে উঠতে বসতে মেরেছেন। ছাড়ো না আমায়। কথাগুলো বলতে বলতে চোখ জোড়া পানিতে টইটুম্বুর হয়ে গেছে। ইরফান থমকানো দৃষ্টিতে তাকায় মায়েরার দিকে, অবাক হয়ে বলে, তোমার সৎ মা? মায়েরা ইরফানকে গায়ের জোরে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়, আবারও চেঁচিয়ে বলে, আপনি জেনে কি করবেন? বের হন এখান থেকে বলছি। বলতে বলতে ইরফানকে ঠেলে বের করতে চায়। ইরফান স্তম্ভিত ফিরে শক্ত হয়ে মায়েরাকে তার সাথে চেপে ধরে শান্ত গলায় বলে, সরি। মায়েরা বিস্ময়ের চোখে তাকায় ইরফানের দিকে, অবাক হয়ে বলে, কি বললেন? ইরফান থতমত খেয়ে বলে, নাথিং। মায়ের মুখে হাত দিয়ে বলল, আপনি সরি বললেন? ইরফান গম্ভীর মুখে মায়ের দিকে চেয়ে বলল, নো। মায়েরা রেগে বলে, আপনি সরি বলেছেন, আমি নিজের কানে শুনেছি। ইরফান ধমক দেয়, শাট আপ স্টুপিড। মায়েরা ধমক খেয়ে কেঁপে ওঠে। সে বুঝতে পারে না এই লোক হঠাৎ হঠাৎ কি হয়, কেমন অদ্ভুত অদ্ভুত কথা বলছে। ইরফান মায়েরাকে চুপ থাকতে দেখে ধমকে বলে, রেডি হতে বলেছি আমি। মায়েরা চিন্তা বাদ দিয়ে রেগে বলে, আমি কোথাও যাব না। ইরফান বিরক্ত হয়ে নিঃশ্বাস ফেলে, দাঁতে দাঁত চেপে বলে, ইউ আর স্টুপিড। আমায় নাড়া গিয়ে শান্তি পাও না? মায়েরা কিছু বলে না। ইরফান মায়েরাকে বাম হাতে নিজের সাথে চেপে আলমারির কাছে যায়। ডান হাতে একটা পাল্লা খুলে ভেতর থেকে নেড়েচেড়ে একটা কালো বোরখা নেয়। মায়েরা গলা থেকে উনা সরাতে নিলে মায়েরা ভীত স্বরে বলে, কি করছেন? ইরফান শান্ত গলায় বলে, রেডি করেছি, ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা তার ওনার টেনে ধরে রেগে বলে, আপনি আসলেই একটা অসভ্য। ইরফান শান্ত চোখে মায়েরার দিকে তাকায়, ঠান্ডা গলায় উত্তর দেয়, ওকে। মায়েরা কি বলবে বুঝতে পারছে না। এই লোকটা কি আসলেই পাগল হয়ে গেল? কেমন অদ্ভুত বিহেভ করছে। মায়েরা নিজেকে পাগল লাগছে। ইরফান আবারও মায়েরার ওড়না ধরে টান দিতে নিলে মায়েরা ইরফানের হাত ধরে বলে, আমি রেডি হচ্ছি, প্লিজ আপনি যান। ইরফান গম্ভীর চোখে মায়েরার দিকে তাকায়। মায়েরাকে ছেড়ে হাত ঘড়িতে সময় দেখল। হাতের বোরখা বেডের ওপর ছুঁড়ে ফেলে বাইরে যেতে যেতে বলে, 5 মিনিটে আসছি, রেডি হও ফাস্ট। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কোথায় নিয়ে যাবে তাকে? কোনো ধারণাই করতে পারল না। তাকে বললও না। বিরক্ত লাগছে। বোরকা পরে হিজাব বাঁধল। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে দেখল খানিক। ইরফান তাকে কোথায় নিয়ে যেতে চায় বিন্দুমাত্র আন্দাজ করতে পারল না সে। তবে সে ঠিক করলো সে যাবে না। যাবে না মানে যাবেই না। ঘর থেকে বেরিয়ে দেখলো আশেপাশে কেউ নেই। বিকাল হতে চলল। শুদ্ধর মা হয়তো ঘুমিয়েছে। একবার ইরফানের ঘরের দিকে তাকানো, দরজা চাপানো। মায়েরা তার ঘরের দরজা চাপিয়ে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়। ইরফান শাওয়ার নিয়েছে। এই মেয়েটার সাথে কথা বলতে গেলেই তার মেজাজ বিগড়ে যায়। বিড়বিড় করে, স্টুপিড গার্ল। গায়ে সাদা শার্ট আর কালো প্যান্ট জড়ালো। দ্রুত 2 হাতের শার্টের হাতা কোণে পর্যন্ত ফোল্ড করলো। হাত ঘুরে হাতে পড়তে পড়তে আয়নার একবার নিজের প্রতিবিম্ব দেখে গম্ভীর মুখাভাবের কোনো পরিবর্তন নেই। এরপর গাড়ির চাবি পকেটে রাখে। হাত ঘুরিতে একবার সময় দেখে। ফোন হাতে নিয়ে কাউকে কল করে বললেন, সন্ধ্যার পর আসছে। এরপর কল কেটে দেয়। মায়েরার ঘরের দরজা ঠেলে ভিতরে গিয়ে আশেপাশে তাকায়। কাউকে না দেখে ভ্রু কুঁচকে নিল। এগিয়ে গিয়ে ওয়াশরুম চেক করে ঘরের আশেপাশে ভালোভাবে চোখ বুলিয়ে বুঝলো নেই। বিরক্তিতে নিঃশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে তার ফুপির ঘরের দিকে যায়। ট্রিনা বেগম ঘর থেকে বেরিয়ে ইরফানকে দেখে বলে, কোথায় যাচ্ছিস বাবা? ইরফান তার ফুপির দিকে তাকিয়ে বলে, ফুপি, কাজ আছে। ওই মেয়েটা কোথায়? মায়ের কথা বলছিস? ইরফান নীরব থাকে। ট্রিনা বেগম ভ্রুকুচকে বললেন, ও তো ওর ঘরেই আছে। নেই। ভদ্রমহিলা ভ্রুকুচকে বলল, ঘর ছাড়া আর কোথায় যাবে? দাঁড়া, আমি দেখছি। কথাটা বলে মায়েরার ঘরের দিকে যায়।
ধীরে ধীরে অন্য ঘরগুলোতেও দেখল। কোথাও না পেয়ে অবাক হলেন তিনিও। এক্সামের জন্য তো মায়েরা বাইরেও যায় না, এই দুপুরের সময় মেয়েটা কোথায় গেল? ইরফানের কাছে এসে জানতে চাইলেন এবং জানালেন পেলেন না মায়েরাকে। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। পিছন থেকে শুধু তার ঘর থেকে বেরিয়ে বলে, কি হয়েছে? চুইনা বেগম ছেলের দিকে এগিয়ে গিয়ে বলে, মায়েরাকে দেখেছিস? শুদ্ধ ভ্রুকুচকে বলল, না তো। কেন নেই? না, কোথাও পেলাম না তো। শুধু ইরফানের সামনে গিয়ে সিরিয়াস কণ্ঠে বলে, বাচ্চা মেয়ে, যদি বয়ফ্রেন্ড থেকে থাকে, এতদিন পর গ্রামে এসে হয়তো বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে, নয়তো পালিয়ে গেছে। স্বামীর হাতে বেচারি মার খেয়ে খেয়ে বয়ফ্রেন্ডের কাছে নালিশ করতে গেছে। চাপ নিস না। ইরফান শুদ্ধর দিকে তেড়ে যায়। শুধু এক লাফে দৌড়ে গিয়ে দৌড়ে তার ঘরে চলে যায়। ইরফান জ্বলন্ত চোখে শুদ্ধর দিকে তাকায়। শুধু মিটিমিটি হাসছে, আবার সিরিয়াস হয়ে বলে, অবশেষে মায়েরা এবার একটু স্বামীর আদর বয়ফ্রেন্ডের থেকে পেতে যাচ্ছে। মায়েরাকে দেখেই বলবে। এরপর শুধু নাটকীয় ভঙ্গিতে বলল, ওগো মায়েরা বেবি, তুমি এসেছো? এক্ষুনি তোমার থাপ্পড়ের মেশি ইরফান বাবুকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে এসো। আমি তোমাকে। ইরফান হাতের কাছে একটা ফুলদানি পেয়ে শুদ্ধর ঘরের দিকে ছুঁড়ে ফেলে। রাগান্বিত স্বরে চিৎকার করে বলে, আই উইল কিল ইউ শুদ্ধ, মেরে ফেলবো আমি তোকে শুদ্ধ। শুদ্ধ ঠাস করে তার ঘরের দরজা লাগিয়ে দেয়। দরজার সাথে লেগে ফুলদানি ঠাস করে পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে যায়। ওদিকে শুদ্ধ দরজা আটকে শব্দ করে হাসছে। এরপর আবারও দরজা খুলে একটু উকি দিয়ে ত্রিনা বেগম শুদ্ধর দিকে চেয়ে রেগে বলে, আই চুপ কর, জ্বালাস না তো ওকে, আর কিচ্ছু বলবি না, পা দৌড় হয়েছে। শুধু মায়ের কথা শুনে মিটিমিটি হাসতে হাসতে ইরফানের দিকে তাকালো। ইরফান চোখ বন্ধ করে দাঁড়িয়ে ডান হাতে ঘাড় ডলে, বাম হাত মুষ্টিবদ্ধ। অফিসের সব কাজ সকাল থেকে নাকে মুখে করলো ল্যাপটপে ফোন দিয়ে। মিটিং, ফোন কল, বাবার অহেতুক ঝাড়ি, সব মিলে মাথাটা পুরোই ব্লাস্ট হওয়ার উপক্রম। এখন এই স্টুপিড তার সাথে যাবে না বলে কোথায় গেছে কে জানে। মিজাজটা চরম লেভেলে বিগড়ে গেল। ত্রিনা বেগম ইরফানের গালে হাত দিয়ে বলে, রাগ করিস না বাবা, বাচ্চা মেয়ে, ওর কোনো বান্ধবীর বাড়ি গেছে হয়তো, গ্রাম তো, এখানে ওর অনেক বান্ধবী আছে। ইরফান কিছু বলল না, ফোঁস করে শ্বাস ফেলে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে যায়। মায়েরা তার এক ক্লাসমেট, নাম মিম, তার বাড়িতে এসেছে। মিমের সাথে তার সবচেয়ে বেশি সখ্যতা। গ্রামে না থাকা অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, তাই ভাবলো মিমের সাথে আজ বিকালটা কাটিয়ে যায়। মায়েরা একটু পর পর লাফ দিয়ে বড়ই গাছ থেকে বড়ই পারতে চায়, হাতের নাগালে পেয়েও যেন পায় না, ফসকে যায় বারবার। পাশে মিম বিরক্ত হয়ে বলল, ঘরে পাড়া আছে রে, ঘরেরটা কি আমরা এটো করে রেখেছি? মায়েরা পাত্তা দিল না। আরেকটু জোরে লাফ দিয়ে একটা ডাল টেনে ধরে, ফটাফট 4-5টা বড়ই ছিঁড়ে সবগুলো বড়ই বোরখার সাথে মুছতে মুছতে বলে, এভাবে খাওয়ার মজাই আলাদা, আজও বুঝলি না রে ছানা, বলে দুটোকে একসঙ্গে মুখে পুরে দেয়। মিম মায়েরার বাঁ হাত ধরে সামনে হাঁটতে হাঁটতে বলে, অত বোঝার দরকার নেই আমার, তুই তৈরি জিনিস খেতে পারিস না, এটা তোর প্রবলেম। মায়েরা কিছু বলল না, আশেপাশে দেখলো। কতক্ষণ পর গ্রামের ধুলোয় রাস্তায় বান্ধবীকে নিয়ে হাঁটছে, বড়ই খাচ্ছে, মনটা ফুরফুরে লাগছে। মিম পাশ থেকে বলে, তোর জামাইয়ের কি খবর রে? মায়েরা ভ্রুকুচকে বলে, আরে মানে না আমারে। মিম দাঁড়িয়ে যায়, অবাক হয়ে বলে, মানে? মায়েরা বড়ইয়ের বিচি মুখ গোল করে ফেলে হেসে বলল, কদিনেই বাংলা ভুলে গেছিস? আমার হাওয়া ছাড়া সবার জীবনটা এভাবেই বেদনা হয়ে যায়, কষ্ট পাস না? আবার তোকে ইংরেজি থেকে বাঙালি বানিয়ে দিব সুন্দরী। মিম রেগে ধূপ করে মায়েরার হাতে একটা আলতো থাপ্পড় মেরে বলে, মজা করিস না, বল আসলেই মানে না তোকে?
মায়েরা মুখটা কেমন মলিন করলো, মৃদু স্বরে বলল, মিম অবাক হয়ে বলে, তাহলে এখন কি করবে? মায়েরা হেসে বলে, তোর হাঁড়িতে। মানে? মায়েরা মুখে থাকা বড়ইয়ের বিচি ডান পাশে ফেলে বলে, এত মানামানি করিস কেন? তোর জামাইয়ের গলায় ঝুলবো, তোর হাড়িতে ভাগ বসাবো, 200 মিলে ঝাক্কাস এক সংসার সাজাবো। মিম রেগে গেল। এই বেয়াদবটা জীবনেও সিরিয়াস হবে না। ভাবলেও জামাইয়ের না মানার ব্যাপারেও মজা করছে বলছে, তাই আর কিছু বললো না। মায়েরা সামনে ফুচকার এক ভ্যান দেখে বলল, আমি টাকাও নিনি, তুই খাওয়া আজ। মিম মুখ বাঁকিয়ে বলল, বিয়ে তোর হয়েছে, খাওয়াবো আমি? উল্টো তুই আমাকে খাওয়াবি। মায়েরা মিমের হাত ধরে নাচতে নাচতে বলে, আরে খাওয়া খাওয়া। বেরিয়ে এসেছি, আমি তোকে জামাই খুঁজে দেবো, নে এবার খাওয়া। মিম ফুচকার দোকানের দিকে যেতে যেতে বলে, তোর কি আমাকে লোভী মাইয়া মনে হয়? এমন ভান করিস যেন হিসেব করে চলি আমরা। মায়েরা 4 প্লেট ফুচকা দিতে বললে দাদুকে। মিম আর মায়েরা মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছে। কথা বলার মাঝেই আমি ক্রাশ খাইছি খালা। মায়েরা ভ্রু কুচকে পেছন ফিরে তাকায়। ইরফান বিরক্ত ভরা চোখ মুখে মায়েরার থেকে কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে। আশেপাশে তাকিয়ে যেন কিছু খুঁজছে। হাতে থাকা ফোনে কিছু একটা দেখে আবারও আশেপাশে চোখ বুলায়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। দ্রুত উল্টো ঘুরে মিমের হাত ধরে দোকানদার দাদুকে বলে, আজকে ফুচকা খাবো না দাদু। কথাটা বলেই মিমের হাত ধরে এক প্রকার দৌড় লাগায়। মিম হাঁপানো কণ্ঠে বলে, আরে যাচ্ছিস কেন, কি হয়েছে? মায়েরা পিছু ফিরে তাকায় না। এই লোক তাকে পেলে থাপড়াতে থাপড়াতে তার সাথে নিয়ে যাবে। মায়েরার দৌড় থেমেছে একদম মিমের বাড়ির সামনে গিয়ে। দুজনেই হাঁপাচ্ছে। মিম শ্বাস নিয়ে বলল, কিরে কি হলো, চলে আসলি কেন? অনেক সুন্দর ছেলে, চল যাই। তোর বর আছে বলে কি আমি কারো দিকে তাকাবো না নাকি? মায়েরা 2 হাত কোমরে রেখে বলে, থাপ্পড় খাবি। বিবাহিত পুরুষদের দিকে নজর দিতে লজ্জা লাগে না, বেদ্যপ মাইয়া? মিম অবাক হয়ে বলে, তুই কি করে জানলি ওই লোক বিবাহিত? মায়েরা থতমত খেয়ে তাকায়। আমতা আমতা করে বলে, আমার দুঃসম্পর্কের বোনের জামাই। মিম হেসে বলে, তার মানে তোর দুলা ভাই? চল ট্রিট নিয়ে আসি, শালি হই আমরা তার। মায়েরা রেগে যায়, তার বরকে দুলাভাই বানিয়ে দিয়েছে। আবার ভাবলো সেই তো বানালো। মিমের হাত ধরে বাড়ির ভিতরে যেতে যেতে বলল, হাঁপিয়ে গিয়েছি, চল ঘরে বসে গল্প করব। ফুচকা খেতে পারতাম, চলে আসলি কেন? মায়েরা কিছুই বলল না। পুরো বিকেল গ্রামের এ মাথা ও মাথা মায়েরাকে খুঁজে ব্যর্থ হয়ে সন্ধ্যায় বাড়ি ফিরেছে ইরফান। ডাইনিংয়ের সাথেই ড্রয়িং রুমের সোফায় চুপচাপ বসে গা এলিয়ে দেয়। ডান হাতে সফেদ শার্টের দুটো বাটন আলগা করে নিচে আরেকটা বাটন আলগা করে দেয়। মাথা পিছু দিকে কিছুটা ঝুঁকে চোখ বুজে রাখে। 2 হাত আড়াআড়িভাবে বুকে গুজেছে। ডান পা ভাঁজ করা, বাঁ পা মেলে রাখা, কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘামের ছিটে ফোটা। চল শক্ত তার। এভাবেই স্ট্যাচু হয়ে প্রায় 2 ঘন্টা বসে রইল। রাত 9টা পেরিয়ে গিয়েছে। শুধু বাইরে থেকে ভেতরে এসে ইরফানকে সোফায় স্ট্যাচু হয়ে গায়ে নিয়ে বসে থাকতে দেখে বলল, কোথায় গিয়েছিলি? কতগুলো ফোন করেছি, দেখ তো। কাল ভার্সিটি আছে, যাবি না? বিকেলে যেতে চেয়েছিলাম, অথচ তোর খোঁজই নেই। ইরফান নিশ্চুপ, চোখ মেলে তাকালো না পর্যন্ত। শুধু ফোনের রিং হয়। রিসিভ করে ফোন কানে নিয়ে বলে, হ্যাঁ বল। ডাক্তারদের আবার টিচারদের কথা মনে পড়ে না কি? ওপাশ থেকে সীমান্ত রেগে বলে, ইরফান কোথায়? ও ফোন তোলে না কেন? শুদ্ধ ভ্রুকুচকে বলে, ওকে দিয়ে কী করবি? ও ছ্যাঁকা খেয়ে প্যাকা হয়ে গেছে। মানে? ও রিলেশন করলো কবে? শুদ্ধ হেস বলল, এমনি বললাম। কি দরকার ওকে বল। সন্ধ্যায় ওর আমার চেম্বারে আসার কথা। আমার বউ কতদিন পরে একটু আবদার করলো ঘুরবে বলে। এই ইরফাইনার জন্য তো তাও পারলাম না।
ওর নাকি সিরিয়াস রোগী। তা সে কোথায়? আসেও না, আমার ফোনও তোলে না। মেজাজ খারাপ লাগে না? শুধু চোখ ছোট করে ছোট করে তাকালো ইরফানের দিকে। অতঃপর বলল, রোগীর কি প্রবলেম রে? অ্যাজমা। শুদ্ধ মুখ গোল করে বলল, ও। ওপাশ থেকে সীমান্ত রেগে বলল, আরে থাম, ও কোথায়? আসবে কি শুনে বলতো। শুদ্ধ হেসে বলে, রোগী তো পালাইছে মামা, তুই তোর বউয়ের রাগ ভাঙা, যা, ইরফান যাবে না। বলেই কল কেটে দেয়। এরপর ইরফানের দিকে তাকিয়ে সিরিয়াস কণ্ঠে জিজ্ঞেস করে, সীমান্তের কাছে মায়রার অ্যাজমার ট্রিটমেন্ট করাতে চেয়েছিলি? ইরফান কিছুই বলল না, চোখও খুলল না, সেভাবেই থাকলো যেন ঘুমিয়েছে। শুধু বিরক্ত হয়ে বলে, আরে ও চলে আসবে, এত চিন্তা। বাকিটা বলার আগে ইরফান ঝড়ের বেগে উঠে দাঁড়িয়ে শুদ্ধর কলার ধরে রাগান্বিত স্বরে বলল, ওকে এনে দে, রাইট নাও। শুদ্ধ অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। ওর চোখের অবস্থা এমন কেন? চোখ জোর অসম্ভব লাল। শুদ্ধ কিছু বলার আগে গেটের সামনে চোখ পড়লে দেখলো মায়রা দাঁড়িয়ে আছে। শুদ্ধ মৃদু হেসে চোখে ইশারায় বলল, ওই যে এসেছে তোর ও। ইরফান শুদ্ধর কলার ছেড়ে দ্রুত পিছু ফিরে গেটের দিকে তাকায়। মায়েরা ভীত স্বতন্ত্র হয়ে দাঁড়িয়ে আছে। সে তো সন্ধ্যার পরই আসতে চেয়েছিল, কিন্তু মিমের মা রাতে না খাইয়ে আসতে দেয়নি। রাতে খাবার খাইয়ে মিম আর তার মা এই বাড়ি পর্যন্ত তাকে এগিয়ে দিয়ে গেছে। সে ভেবেছিল ইরফান শুদ্ধ এরা চলে গিয়েছে, এত রাতেও যায়নি দেখে অবাক হলো। তেমনি ইরফানকে দেখে ভয়ে কাঁপছে মেয়েটা। মায়রার ভাবনার মাঝে ইরফান বড় বড় পা ফেলে মায়রার সামনে দাঁড়িয়ে বাঘের ন্যায় গর্জন করে বলল, কোথায় গিয়েছিলি? ভয়ে মায়রার পুরো শরীর কেঁপে ওঠে। কিছু বলার আগেই ইরফান বাঁ হাতে মায়রাকে তার হাতে শক্তভাবে চেপে ডান হাতে মুখ চেপে আগের চেয়ে শক্ত স্বরে বলে, বল কোথায় গিয়েছিলি, আনসার মি। মায়রা ইরফানের চোখের দিকে তাকিয়ে সাথে সাথে চোখ নামিয়ে নেয়। এমন ভয়ঙ্কর চোখ এর আগে দেখেনি। এত ভয়ঙ্কর লালিত রাগ মিশ্রিত চোখে একবার চোখ রেখেই তার আত্মা শুকিয়ে গিয়েছে। মেয়েটার ভয়েই চোখ জোড়ায় পানির কণা জমল। ইরফান আগের চেয়েও শক্ত হাতে মায়রার গাল চেপে চিৎকার করে বলে, ড্যামেট, পিক আপ, কথা বল স্টুপিড। মায়রা দুগালে ব্যথা পায়, তবে কিছুই বলে না। কাপা কাপা গলায় বলে, আমার ফ্রেন্ডের বাড়ি। ইরফানের শক্ত কণ্ঠ, ও ছেলে না মেয়ে? মায়রা ভয়েই ফটাফট বলে দেয়, মেয়ে। মায়রার কথাটা শুনে এক মুহূর্তে ইরফান কেমন যেন শান্ত হয়ে যায়। মায়রার গাল ছেড়ে দেয়, বা হাতে মায়রাকে আঁকড়ে ধরা হাত সরিয়ে নেয়। চোখ বুঝে শ্বাস টানে লম্বা। এরপর চোখ মেলে তাকায়। মায়রার বাম গালে তার ডান হাত আলতো হাতে রেখে নরম সুরে বলে, ইটস ওকে, নেক্সট উইকে নিয়ে যাব। রাতে খেয়েছো? মায়রা ঝট করে চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ইরফানের চোখ অস্বাভাবিক লাগল, তবে শান্ত, একটু আগের রাগের আভা নেই। উত্তরের অপেক্ষায় গম্ভীর মুখে চেয়ে আছে মায়রার পানে। মায়েরা অবাক হয়ে তাকিয়ে আছে ইরফানের দিকে। কথা বলতেই ভুলে গিয়েছে মেয়েটা। কি হলো, কি হচ্ছে, সব যেন তার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে।